সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুইজন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এটা হচ্ছে সেনানিবাসে, মানে এটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত দুই এনএসআই সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। রাষ্ট্রযন্ত্রের উপর, প্রশাসনের উপরে সরকারের আর এখন সেই নিয়ন্ত্রণটা নাই। এটি সরকারের পতন ডেকে আনবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, তিনি সত্যিকার অর্থে অসহায়। শাহাদাব আকবর চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন, আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আপনি নিরাপদে আছেন? আপনাদের এমপিরা কোনো সমস্যার মধ্যে পড়ছে? আমি কোনো সমস্যা থেকে ইদানিং উনি কথা অনেক বলেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা বলার বলেন, এবং ওই এইসব বলে চলে, এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায়, তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক, তার সেটার জন্য হয়তো এই কথাগুলো বলছে। এত কথা কেন বললাম জানি না। হঠাৎ করেই জাতীয় সংসদ সদস্যদের নিয়ে নানা গুঞ্জন ও আশঙ্কা ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ এবং বিএনপি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে সাংবাদিক জাহির টেকি যে তথ্যগুলো এবং যে কথাগুলো বিস্তারিতের মাধ্যমে দেখিয়েছে এবং প্রমাণ মাধ্যমে দেখিয়েছে, সেই বিষয়গুলো যদি সত্য হয়ে যায় তাহলে কিন্তু সামনে বিএনপির জন্য বড় একটি ধাক্কা অপেক্ষা করছে। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগ নিয়েও কিন্তু মুখ খুলেছে যুক্তরাষ্ট্র, এবং জাহির টেকি সব কিছু দেখিয়েছে। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, আমি রিকোয়েস্ট করবো এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। মানুষ শেখ হাসিনা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কারণে হোক কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তো এই কারণে অন্যান্য দুর্নীতিবাজরা ভয় আছে যে কখন আবার আমার উপর তার ওসানোর পরে, তো এই কারণে তারা খুব ভয় আছে। সেরকমই একটা ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে। এটা হচ্ছে সেনানিবাসে, মানে এটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত দুই এনএসআই সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। এনএসআই হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, মানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এটাকে বলা হয় এনএসআই। এবং এই সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুইজন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত 24শে জুন, মানে প্রায় আজ থেকে 6 দিন আগে। সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জুবাইরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জুবাইর, তিনিও কিন্তু প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছেন, এজন্য খুব ভয় থাকেন। তিনি সাবেক মহাপরিচালক, কিন্তু তারপরেও তার মনটা ভয় আছে, কারণ এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, তারপরে ডিজিএফআই, তারপরে ওই যে এসবি, ডিবি, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে দেশকে বিপদ আপদ মুক্ত রাখা এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সরকারকে জানানো। কিন্তু এর বিনিময়ে এরা করেন কি? এরা শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার কাজ করেন। আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের প্রধানকে, আপনি বলবেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রধানকে আপনি জানবেন না, কারণ ওরা কখনো সামনে আসে না। দ্বিতীয় প্রধানই হচ্ছে এই যে এনএসআই, ডিজিএফআই, তারপরে ডিবি, তারপরে এসবি, এগুলার ভিতরে হিডেন কিছু লোক আছে, ওরাই হচ্ছে শেখ হাসিনা দ্বিতীয় প্রধান। ওরা রাত 12টার পরে আসে। শেখ হাসিনা, ওই যে উবাদুল্লাহ বলে না শেখ হাসিনা ঘুমায় না, আসলে ঘুমায় না, 2-3 ঘন্টা ঘুমায় মাত্র। রাত 12টার পর থেকে একদম ভোর রাত পর্যন্ত এই এদের সঙ্গেই মিটিং করে, কার কি হইলো, কোন বিএনপি নেতা কি করতেছে, কোন বিএনপি নেতারে কিভাবে আঁকাইতে হইব, কারে হানিটারে ভালাইতে হইব, কারে টাকা পয়সা দিতে হইব, কারিকে হইতে, মানে এই নিয়ে শুধু খালি এই গুটিবাজি সারা রাত চলে। এই হচ্ছে শেখ হাসিনার রুটিন আর কি। তো যাক, ফিরে আসি আসল কথায়। প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্র জানায় যে 24শে জুন দুপুর 12টা 5 মিনিট থেকে 12টা 10 মিনিটের দিকে এনএসআই এর সাবেক মহাপরিচালক টিএম জুবাইরকে বহনকারী গাড়ি তার বাংলো হতে বের হয়ে আর্মি এমপি ইউনিটের সামনে ইউটার্ন নিয়ে সেনা সদরের নতুন অফিসার্স মেসের প্রধান ফটকের দক্ষিণ দিকে প্রধান সড়কে এসে থেমে যায়। এই সময় পাশের রিক্সা চলাচলের লেনে এনএসআই ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেনকে জুনিয়র ফিল্ড স্টাফ মোহাম্মদ শাহিন রেজা সিএসডি হতে স্টাফ রোড পর্যন্ত এলাকায় কিছু দাপ্তরিক কাজের বিষয়ে নির্দেশনা দিচ্ছিলেন, মানে রোডে কিছু কাজ করবো আর কি। এমন সময় এনএসআই এর সাবেক মহাপরিচালকের গাড়ি পেছন হতে এনএসআই এর জ্যাকেট উল্টাভাবে পরিহিত 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মানে ওই মহাপরিচালকের সঙ্গে 3 জন বডিগার্ড ছিল। এরা 3 জনই কিন্তু ওই এনএসআই এর ইউনিফর্ম পরা ছিল, কিন্তু ইউনিফর্মটা উল্টাভাবে পরা, ওই জ্যাকেটটা উল্টাভাবে পড়ছে আর কি, যাতে ওই এনএসআই এর লোগো দেখা না যায়। জ্যাকেট উল্টাভাবে পরিহিত 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফিল্ড স্টাফ বেলাল হোসেন ও জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজাকে জোর করে জাপটে ধরে পরিচয় জানতে চান। কর্তব্যরত এনএসআই সদস্য পরিচয় দেওয়ার পরও তাদের তীক্ষ্ণ পিন, ওই যে পিন আছে না, তীক্ষ্ণ পিন সদৃশ্য বস্তু দিয়ে এইভাবে আঘাত করতে থাকেন ওই 3 ব্যক্তি। পরে তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। তারা জানতে চান যে কেন বেটা তোরা সাবেক মহাপরিচালকের গাড়ির ছবি তুলেছিলি। ওই যে বললাম না, মনের মধ্যে ভয়, কি জানি কি হয়, কারণ আকাম কম করে নাই এই জুবাইর সাহেব। জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজা তাদের অভিযোগ অস্বীকার করেন। তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে তার মোবাইলটি কেবল হাতে ধরা ছিল, এটার ভিতরে কোনো ক্যামেরা ফাংশন অন ছিল না। ওই 3 ব্যক্তি এ সময় এনএসআই এর এই 2 সদস্যকে বেধড়ক পেটাতে থাকেন। শাহিন রেজার প্যান্টের বাম পকেট থেকে তিনি এনএসআই আইডি কার্ডও ছিনিয়ে নেন। আসলে চাকরি যেখানেই করুক না কেন, এখন নিজেরাই তো নিজেদের শত্রু, তাই না? আপনারা তো জানেন যে পুলিশের যে দুর্নীতি, এইসব দুর্নীতি কিন্তু ফাঁস করেছে আরেক গ্রুপ পুলিশ, তাই না?
তো এই কারণেই কাউকে বিশ্বাস করা যায় না। এখন চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্রের খেলা। প্রত্যক্ষদর্শীরা জানান যে পুরো সময় গাড়িতে বসে গ্লাস নামিয়ে ঘটনাটি দেখছিলেন মেজর জেনারেল টি এম জুবায়ের। এক পর্যায়ে তার 2 দেহরক্ষী ধাক্কাতে এনএসআই এর ফিল্ড স্টাফ বেলাল হোসেনকে গাড়ির সামনে নিয়ে যান এবং মেজর জেনারেল টি এম জুবায়ের তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। মানে একজন মেজর জেনারেল তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন। এবার বোঝেন এদের চরিত্র। পরে এনএসআই এর 2 সদস্যের পরিচয়পত্র ও মোবাইল ফোন ফেরত না দিয়েই সাবেক মহাপরিচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িতে করে স্থান ত্যাগ করেন। মানে মাস্তান নিয়ে ঘরে আর কি। সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, তাও সঙ্গে মাস্তান লাগে। প্রত্যক্ষদর্শীরাও জানান যে ঘটনার সময় ওই স্থানের পাশে মিলিটারি পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন, তবে তারা পুরো ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। এই হচ্ছে অবস্থা। খোঁজ নিয়ে জানা যায় ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেন গত 19 জুন এনএসআই এর ঢাকা সেনানিবাস শাখা কার্যালয়ে যোগ দেন এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই জুনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ শাহিন রেজা মাঠ পর্যায়ের সম্যক ধারণা দিতে বেলালকে নিয়ে ওই এলাকায় কর্তব্যরত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেজর জেনারেল টি এম জুবায়ের সাবেক এনএসআই মহাপরিচালক, তার সঙ্গে 3 জন লোক ছিলেন উল্টা ফিরে জ্যাকেট পরছে, তারপরে ওদেরকে ওই পিন দিয়ে কোথাইছে, এরা আসলে কারা? সামরিক সূত্রে জানা যায় যে টি এম জুবায়ের সাথে যারা দেহরক্ষী হিসেবে ছিলেন তারা সবাই বিভিন্ন অপরাধমূলক কারণে সেনাবাহিনী চাকরি থেকে বরখাস্তকৃত বা অব্যাহতিপ্রাপ্ত, মানে চাকরি বাকরি নাই, অত ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকে। মারধরে জড়িত 3 জনের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন যে প্যারা ব্যাটালিয়নের কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম, এবং এটা হচ্ছে প্রথম প্যারা ব্যাটালিয়ন কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং দ্বিতীয় প্যারা ব্যাটালিয়নের কর্পোরাল বরখাস্ত অলিল মাতাব্বর। এনএসআই এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন যে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে টি এম জুবায়ের কোনো নিয়মে তোয়াক্কা না করে বরখাস্তকৃত বেশ কিছু সেনা সদস্যকে তার দেহরক্ষী হিসাবে এনএসআইতে নিয়োগ দেন এবং উশৃঙ্খল ও বেপরোয়া স্বভাবের এই সদস্যরা আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, জানিয়ে এনএসআই এর বেসামরিক সদস্যরা ক্ষুব্ধ। মারধরের ঘটনা এবং অন্যান্য বিষয়ে জানতে টি এম জুবায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। রাষ্ট্রযন্ত্রের উপর, প্রশাসনের উপরে সরকারের আর এখন সেই নিয়ন্ত্রণটা নাই। আমার মনে হচ্ছে যে এই যে দুর্নীতির তথ্য একের পর এক বের হচ্ছে, এটি সরকারের পতন ডেকে আনবে। সব অফিসাররা তো নিজেদেরকে বিকিয়ে দেয় নাই, তাহলে তো ওই যে র্যাবের মধ্যে যে 2 জন গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের তথ্য তো বাইরে বের হতো না। কিংবা এই আসাদুজ্জামান মিয়ার তথ্য কিন্তু পুলিশের সদস্যরাই দিয়েছে, যেই কারণে আমরা দেখলাম যে 3 জন পুলিশ সদস্য চাকরিও গিয়েছে। সরকারি দলের আপনার নেতারা, আপনি নিশ্চয়ই জানেন যে দিলীপ বড়ুয়া সাম্যবাদী দলের আপনার প্রধান এবং সরকারের মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, তিনি প্রকাশ্যে বলছেন পত্রপত্রিকা যে এই সরকারের মধ্যে থাকা 80% এমপি স্মাগলার, কালোবাজারি, অর্থ পাচারকারী। দিলীপ বড়ুয়া বলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন ছিলেন, বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন গাফফার চৌধুরী, তিনি 2018 সালের নির্বাচনে বলেছিলেন যে এই সংসদের 80% এমপির মনোনয়ন আগামী নির্বাচনে দেওয়া উচিত না, কারণ এরা দুর্নীতিবাজ। তো সরকারের মধ্যে যাদের ন্যূনতম বিবেক আছে তারাও কিন্তু এখন আর চুপ থাকতে পারছে না। জনগণ তো এখন পরিষ্কার হচ্ছে যে আরো এই দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাজারে সিন্ডিকেট তৈরি হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকিং খাতে মাফিয়ারা গড়ে উঠেছে এবং ব্যাংক থেকে জনগণের টাকা তারা লুটপাট করে দেশের বাইরে পাচার করছে, ব্যাংকগুলোকে আপনার শেষ করে দিচ্ছে। এমনকি এসালমের মতো একটা বড় মাফিয়া শিল্পগোষ্ঠী, যার একার অধীনেই আপনার 10-12টা ব্যাংক, এমনকি আপনারা দেখেছেন যে তার বিরুদ্ধে $1 বিলিয়ন পাচারের তথ্য নিউজ হয়েছে, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হাইকোর্ট কিন্তু এসালমকে আপনার মামলা খারিজ করে দিয়েছে। তাহলে একদিকে দেখেন ওবায়দুল কাদেররা কিংবা সরকারের উচ্চ পর্যায়ের অনেকে যেমন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের রক্ষার জন্য কথা বলছেন, অন্যদিকে হাইকোর্টও কিন্তু এই দুর্নীতিবাজদেরকে আবার আপনার খারিজ করে দিচ্ছেন। আবার দুদক, এই যে মতিউর 4 বার তিনি দুদক কার্যালয়ে হাজিরা দিয়েছেন, 4 বার তিনি অভিযোগ থেকে নিষ্পত্তি পেয়েছেন। তাহলে দুদক, বিচার বিভাগ, সরকার সবাই কিন্তু দুর্নীতি সরকারি পর্যায়ের সাথে কানেক্টেড লোকজনকে দুর্নীতির মামলা থেকে নিষ্পত্তি দিচ্ছে। এ দ্বারা প্রমাণিত যে সরকার নিজেরা দুর্নীতি করলে সেটার বিচার তারা চায় না, কিন্তু বিরোধী দলের বিষয় তো সরব থাকবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের আপনার দুর্নীতির বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করছে, যেটা আমাদের অনেকের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। এই ধরনের রিপোর্ট এবং এই ঘটনা কিন্তু নতুন না, এই ঘটনা অনেক আগেও ঘটেছে। তবে এটা ঠিক যে সরকার গত 15 বছর যেভাবে চেপে রাখতে সক্ষম হয়েছিল, এখন আর সেটি রাখতে পারছে না, কারণ দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ, অযোগ্য, অদক্ষ চাটুকাররা বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকায় তাদের মধ্যে এখন দুর্নীতি এবং লুটপাটের একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জনগণ আজকে এই সরকার লুটপাট এবং দুর্নীতির মাত্রা এবং ব্যাপকতা, ভয়াবহতা সম্পর্কে যেভাবে জানতেছে, জনগণই ফুসে উঠবে এবং এইটাই সরকারের পতন ডেকে আনবে। 2 দিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একজন নেতা জনাব মির্জা আব্বাসের একটা উক্তি কেউ নিউজ করেছেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে, কারণ যেই আন্দোলনটা নির্বাচনের আগে বিএনপি ধাপে ধাপে গড়ে তুলেছিল, একটা স্পেসিফিক ডেট 28 অক্টোবরের পর সেই আন্দোলনটা ধ্বংস হয়ে যায়, বলা যায় স্তিমিত হয়ে যায়, এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরই আসলে নিশ্চিত হয় অলমোস্ট আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করছে এবং ক্ষমতায় থেকে যাচ্ছে। সেই প্রসঙ্গে জনাব আব্বাস কথা বলেছেন। উনি কি বলেছেন আগে একটু পড়ি, তারপর আমরা আসলে এটার অন্তর্নিহিত যে তাৎপর্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে ইশারা আছে সেটা একটু আলোক করতে চাই। জনাব আব্বাস বলছেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15 বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। কথাগুলো একটু খেয়াল করি।
28 তারিখে মানে 28 অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম সেদিনই ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই, আমাদের তৈরি হতে হবে। ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি মনে করছেন 28 অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারতো। কিন্তু কেন পারেন নাই তার ভাষা আমি আবারও বলি, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারতো যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। এই জায়গাটা একটু উল্লেখ করা দরকার। বিএনপি যখন এই বিভৎস রকম নিপীড়ক সরকারের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যিকার অর্থে প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হয়, কোনো সন্দেহ নাই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বহু প্রাণ ঝরিয়ে দিতে পারবে, এটারই আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। এটা তো রাজপথের আন্দোলনে বটেই। এছাড়া আপনাকে শত্রু যদি মনে হয় আপনাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা, আপনাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলা, 2700 যে খুন হয়েছে এই সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার একটা বড় অংশ বিএনপির অ্যাক্টিভিস্ট ছিলেন। নিদেন পক্ষে যেটা হয়, আপনার বিরুদ্ধে এমন কতগুলো মামলা হবে যেগুলোতে আদতে আপনার কোনো সংস্রব নাই, সেগুলোর মামলার সংখ্যা 50, 60, 70, 100, 150 যে কোনো কিছু হতে পারে। তার জন্য আপনি জেলে থাকবেন, তার জন্য আপনি কোর্টের দরজায় দৌড়াতে থাকবেন, আপনার জীবন জীবিকা শেষ হয়ে যাবে, আপনাকে হেফাজতে নিয়ে নির্যাতন করবে। সো হেন কোনো বিষয় নেই। কিন্তু যদি রক্তের কথা আসছে, ইয়াস, এটা খুব ঝুঁকিপূর্ণ। এই সরকার যদি তার ক্ষমতায় থাকার জন্য কাউকে ঝুঁকি মনে করে, তার রক্ত ছড়িয়ে দেবে কোনো রকম কোনো বিবেচনা ছাড়া। এবং আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি, যারা আইনশৃঙ্খলা, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বহু আগেই আওয়ামী লীগের দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অনেকে ফান করে থেকে পুলিশ লীগ বলেন, খুব বেশি ভুল বলেন তা না। এবং তারা তাদের ব্যক্তিগত পাপ এমন জায়গায় নিয়ে গেছে যে এখন তারাই তাদের আখের গোছানোর জন্য তারা বিএনপির ওপরে মারাত্মক রকম বল প্রয়োগ করতে প্রস্তুত আছে সবসময়। এবং এটা যে শুধুমাত্র তার বিচার থেকে বেঁচে থাকার জন্য বা দূরে থাকার জন্য তা না, এরকম একটা রেজিমকে ক্ষমতায় যদি তারা রাখতে পারে, তার ফল কি হয়? পুলিশের বাহিনীর নানা লোকজনের তথ্য আমরা দেখছি না, বেনজির বাদ দিয়ে, আসুজ্জামান মিয়া বাদ দিয়ে, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজিদেরও যে পরিমাণ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, তাতে আমরা বুঝতে পারি কি লাভ আছে। সো তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। জনাব মির্জা আব্বাস যে স্বীকারোক্তি দিয়েছেন, এক ধরনের স্বীকারোক্তি, আমি বলছি না সবাই তা ছিল, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে এটা হয়তো ছিল। বিএনপির একটা অঙ্গ সংগঠনের একজন সভাপতিকে আমরা একটা মিছিলে পুলিশ দেখে পালাতে দেখেছি, এরকম ভিডিও আমাদের সামনে এসছে। আমি আবারও বলছি, আমি কাউকে তার আচরণের জন্য ছোট করে কথা বলছি না, এই রেজিমটা এরকম। কিন্তু জরুরি কথাটা হচ্ছে, এইরকম একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তো আসলে এই ভয় রাখা চলবে না। যখন বিএনপির জায়গা থেকে বলা হয়, বিএনপির মানে যারা মির্জা আব্বাস বিএনপির যে কোনো একজন নেতা নন, খুবই গুরুত্বপূর্ণ, উনি মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি তো ছিলেনই, উনি এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলছেন, তার মানে এই রকম বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি আছে। তো এই পরিস্থিতি মনের মধ্যে যদি এই ভয়টা থাকে, আমি বলছি না সবাই মারা যাবেন, কিন্তু সম্ভাবনা আসলেই আছে। এই রাস্তার যে আন্দোলন, তাতে এরকম সম্ভাবনা, মারাত্মক সম্ভাবনা আছে। কিন্তু এটাকে যদি ভয় পাওয়া যায়, ভয় পাওয়া হয়, তাহলে কি এরকম একটা রেজিম, যেটাকে অনেকে মাফিয়া, অনেকে ফ্যাসিস্ট রেজিম বলে, আমি বহুবার বলেছি, আমি এদেরকে ফ্যাসিস্ট বলে আসলে কিছুটা সম্মান করতে হয়, আমি করতে চাই না। কারণ ফ্যাসিজমেরও লিস্ট কিছু আদর্শ নীতি থাকে, যেগুলোকে সে এস্টাবলিশ করার জন্য অনেক কিছু করে। আমি সবসময় বলি, একটা মাফিয়া স্টেট, একটা মাফিয়া গভর্নমেন্ট, সেই সরকারটা কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করার চেষ্টা করছে। কারণ সে যে বয়ান আমাদের সামনে আনে, তথাকথিত ধর্মনিরপেক্ষতা, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো তার দলের লোকজন বিশ্বাস করে এবং তারাও এই ব্যাপারে সচেতন নয়। ওকে তো টুল ব্যবহার করে, মত প্রকাশকে গলা টিপে ধরে, বিরোধীদেরকে ধ্বংস করে দেয়া। তো যাই হোক, এরকম একটা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি বিএনপির মতো দলের মধ্যে মৃত্যু ভয় বা রক্ত দেওয়ার ভয় থাকে, বিশেষ করে ওপরের দিকে নেতৃত্ব, আমি বিএনপির মধ্যে এবং নিচের দিকে নেতৃত্ব মানে লোকজনের যারা কর্মী আছেন, আমি তাদের মধ্যে কিন্তু বেশ সাহস দেখি। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচিত হয়েছি, কেউ আমাকে একটু চিনে কথা বলার চেষ্টা করেছেন, আমি দেখেছি তাদের মধ্যে সাহসের জায়গাটা আছে। তার মানে কি ওপরের দিকে বা সর্বোচ্চ নেতৃত্বের দিকে এই ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে টেনশন কাজ করে? কেউ বলেন বিএনপির নেতাদের মধ্যে কারো বয়স হয়েছে, কারো যথেষ্ট নিশ্চিদ্র নিরাপদ জীবন আছে, শুধু তাই না, অনেকের অনেক সম্পদ আছে। সবকিছুর কারণে শুধুমাত্র রক্ত বা প্রাণ যাওয়ার ভয়ও না, কেউ হয়তো কোনো এই বয়সে জেলে যেতে প্রস্তুত না, কেউ হয়তো তার সম্পদ হারাবেন এই ঝুঁকি নিতে প্রস্তুত না। এই নানান কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে আছে। আলাপটা কিন্তু দীর্ঘদিন থেকে মাঠে আছে। এখন ভবিষ্যতের বিএনপির রাজনীতি, আমরা চাই বিএনপি এই সরকারের বিরুদ্ধে অল আউট আবার মুভমেন্টে নামুক, কিন্তু সেটার জন্য যদি সর্বোচ্চ নেতৃত্বে এই টেনশনগুলো থাকে, এই ঝুঁকিগুলো ব্যাপারে ভীতি থাকে, তাহলে আসলে কোনো লাভ নেই। বটম লাইন হচ্ছে, জানাব আব্বাস যেটা বলেছেন, অ্যাটলিস্ট ওটা, এরকম রেজিমের বিরুদ্ধে ফাইট করতে হলে রক্ত দেওয়ার জন্য বা মারা যেতে পারি, এই ঝুঁকি নেওয়া বিএনপির জন্য জরুরি। বিশেষ করে উপরের নেতৃত্ব, এবং উপরের নেতৃত্ব যদি আসলে ভয় পেতে শুরু করে, তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা হয়, মধ্য এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কোনোভাবেই আসলে এই লড়াইয়ে সাহস খুঁজে পাবে না। একটা রাজনৈতিক লড়াই যদি সর্বোচ্চ নেতৃত্বের মানে কন্ট্রোলে সঠিকভাবে পরিচালিত না হয়, ওটা একটা কেওস তৈরি করতে পারে। তারা মধ্য এবং নিচের পর্যায়ের যদি নিজের মতো করেও রক্ত দিতে এগিয়ে আসে, তারা যদি ফাইট করতে যায়,
তাতে আসলে একটা কেওস হয়, এটা একটা অর্গানাইজ পলিটিক্যাল মুভমেন্ট হয় না। সুতরাং বিএনপি সর্বোচ্চ নেতৃত্বে এই জায়গাটা থেকে আসলে তাদের নিজেদের সোল সার্চিং করতে হবে, তারা এই জায়গায় কি করবেন। শুরুতে যেটা বলেছিলাম যে মির্জা আব্বাসের এই বক্তব্য আমার মনে হয় একটা ভবিষ্যৎ রাজনৈতিক ইশারা আছে। এই ভিত্তিটি যদি থাকে বিএনপির এই লেভেলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যে, তাহলে বিএনপিকে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এবং আন্দোলন সেটা সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমরা প্রায় একটা কথা বলি, আওয়ামী লীগকে কাগজে কলমে আমরা ক্ষমতায় দেখছি, কিন্তু আওয়ামী লীগ আসলে কাগজে কলমে ক্ষমতা নেই, শেখ হাসিনাও ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে ইটস এ নেক্সাস, এর মধ্যে কিছু আওয়ামী লীগের লোকজন আছে, বিভিন্ন রকম বাংলাদেশের ভেতরে যদি বলি কিছু ব্যবসায়ী আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, আচ্ছা বাইরের দেশ স্পেসিফিকলি যদি বলি ভারতের নানা রকম এজেন্সি এই ক্ষমতার কাঠামোর সাথে জড়িত আছে। তো সব কিছু যদি যোগ করি তাহলে লড়াই ইজ রিয়েলি ভেরি টাফ। আমি বহু সময় একটা কথা বলি, বিএনপি লোকজনকে সরাসরিও বলেছি যে কাদের সাথে লড়াই করছেন এই বাস্তবতাটার জ্ঞান কি আপনাদের যথেষ্ট পরিমাণ আছে, থাকতে হবে, এবং এদের বিরুদ্ধেই আসলে ওই সাহসটা নিয়ে নামতে হবে। সবাইকে রক্ত দিতে হয় না, সবাই মারাও যাবেন না, কিন্তু ওই ঝুঁকিটা আছে, এবং ওই ঝুঁকিটাকে সরিয়ে রেখে যদি মাঠে নামা না যায়, বিএনপির পক্ষে কোনোভাবেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এবং সেটাকে সফল করা সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।